নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজকে আরও একটা দুর্দান্ত টপিক নিয়ে আলোচনা করব এবং আরও বেশ কয়েকটা জায়গা বলে যাব যেগুলোকে অ্যাভয়েড করে যাওয়া উচিত। তো দেখুন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফিনান্সিয়াল প্ল্যানিং আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বেশিরভাগ জনই কিন্তু সেটা মেনটেন করি না বা মেনটেন করে উঠতে পারি না। যদি আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের কোথাও কোনো একটু সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে হয়তো বা লাখখানেক টাকা ইনকাম করছেন, কিন্তু 60 বছর বয়সের পরতে গিয়ে আপনাকে হয়তো আঙুল কামড়াতে হতে পারে। কিন্তু আবার আপনার যদি ফিনান্সিয়াল প্ল্যানিং একেবারে ঠিকঠাক জায়গায় থাকে, সেই ক্ষেত্রে দেখবেন আপনাকে কিন্তু আর যদি আপনি মাসে 20,000 টাকাও ইনকাম করেন, সেটাকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এবং সেটাকে দিয়েই কিন্তু আপনি ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এমন একটা সিস্টেমে আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফিনান্সিয়াল প্ল্যানিংটাকে সাজাতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয়। আমরা অনেক ক্ষেত্রেই অনেকেই একটা বিরাট বড় ভুল করে থাকি যে কতগুলো ব্যাড ইনভেস্টমেন্ট করে থাকি। তাহলে সেই ব্যাড ইনভেস্টমেন্টগুলো কি? দেখুন, আমি আপনাকে এক্সাম্পল হিসাবে প্রত্যেকটা জায়গা বলে দেব যে ব্যাড ইনভেস্টমেন্ট যদি আমরা কমাতে পারি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমাদের ফিনান্সিয়াল প্ল্যানিংটা ঠিকঠাক থাকবে এবং আমরা যারা অন্ততপক্ষে অ্যাওয়ার্ড রয়েছেন ফিনান্সিয়াল অ্যাওয়ার্ড, আমরা প্রথমেই একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা বাঙালিরা কিন্তু ফিনান্সিয়ালি একটু কনজারভেটিভ। আমরা ফিনান্সিয়াল ব্যাপারগুলোকে নিয়ে খুব একটা মাথা ঘামাই না। যা হচ্ছে হচ্ছে, বিন্দাস রয়েছি এই পর্যন্ত। এখন আপনার যদি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা এমন একটা পর্যায়ে থাকে যে আপনি এই বর্তমান সময়টাকে যেমন এনজয় করছেন, আবার একটা ভবিষ্যৎ সময়টাকেও কিন্তু আপনি এনজয় করতে পারবেন। অর্থাৎ আপনার ঠিক রিটায়ারমেন্টের পরেতেও আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন। তো কী সিস্টেমে সাজাতে হবে? দেখুন, আমি প্রথমেই আপনাকে এক্সাম্পল হিসাবে বলি, কয়েকটা ব্যাড ইনভেস্টমেন্ট আপনাকে বাদ দিতে হবে। হয়তো অনেকের মনে হতে পারে যে না, এটা তো ঠিক না। কিন্তু আমি আপনাকে অবশ্যই যুক্তি দিয়ে বলে দেব। প্রথম কথা হলো যে আমার লিস্টে ফার্স্ট নাম্বারে রয়েছে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট, কিংবা ১ম এই দুমদাম করে বাড়ি-ফাড়ি কিনে নেওয়া কিংবা ফ্ল্যাট কিনে নেওয়া। তো এটা যদিও এক প্রকার ইনভেস্টমেন্ট নয়, এটা এক প্রকার খরচের খাতাতেই পড়ে যায়। দেখুন, অনেকেই কি করেন, মোটামুটিভাবে একটা চাকরি পেয়েছেন বা কোথাও একটা কাজ পেয়েছেন বা কিছু একটা করছেন। তো এই অবস্থায় শুরু করেনটা কি, যে মোটামুটিভাবে একটা সার্টেন জায়গায় যাওয়ার পর, অর্থাৎ ১-২ বছর চাকরিটা হয়েছে, তার পরেই সে হয়তোবা মাসে 20,000 টাকা বেতন পাচ্ছে। সেই অবস্থায় কিন্তু দুমদাম করে অনেকে একটা ফ্ল্যাট কিনে ফেলেন। তো এর ফলে কিন্তু একটা মারাত্মক সমস্যা তৈরি হয়। কি সমস্যা? সমস্যাটা এরকম যে সে হয়তো ক্যালকুলেশন করছে যে ঠিক আছে, কোনো ব্যাপার তো নয়। ক্যালকুলেশন করে হিসাব করে দেখলো যে মোটামুটি তাকে 20 বছর কিংবা 30 বছর ধরে একটা লোন টানতে হবে এবং সেই লোনের পরিমাণটা হচ্ছে মান্থলি ইএমআই 10,000 টাকা কিংবা 12,000 টাকা। সে মনে করলো এতদিন তো আমি কিছু করতাম না, সুতরাং বাকি 10,000 টাকা বা 8,000 টাকা দিয়ে আমি চালিয়ে নিতে পারবো। এরপর দেখা যায় যে ওই 10 বছর কিংবা 12 বছর ইএমআই টানতে টানতে, বা আরও বেশি বছর, 10 বছর 12 বছর বলবো না, 30 বছর বা 20 বছর ইএমআই টানতে টানতে কিন্তু তার আল্টিমেটলি কোনো রকম সেভিংস হয় না। আল্টিমেটলি সে কিন্তু খুব বিপথগামী হয় বা খুব সমস্যার মধ্যে পড়ে। তাই এ আপনার এই রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করা, কিংবা একেবারে অল্প বয়সেই হাতে যদি বেশি হ্যান্ডসাম পয়সা না থাকে, দুমদাম করে বাড়ি কিনতে যাওয়াটা কিন্তু একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। তাই যদি বাড়ির প্রয়োজনই থাকে, অবশ্যই কয়েকটা বছর ভাড়া বাড়িতে কাটিয়ে নিন। তারপরে আপনার যখন মনে হবে যে হ্যাঁ, আমার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চলে এসেছে, এরপর একটা বাড়ি কেনা যেতেই পারে, তখন আপনি বাড়ি কিনতেই পারেন। কোনো সমস্যা নেই। কারণ একটা বাঙালিদের যেহেতু একটা আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা থাকে, তাই স্বাভাবিকভাবে আপনি তখন ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ দুমদাম করে প্রথমেই কিন্তু বাড়ি কেনার দিক থেকে ইনভেস্টমেন্ট করাটা একেবারেই বলা যেতে পারে মূর্খামি হবে বললেও খুব কম বলা হবে। দ্বিতীয় কথা হচ্ছে, একটা গেল বাড়ি বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, আরেকটা হলো কার কেনা বা গাড়ি কেনা। সেটা হতে পারে টু হুইলার কিংবা ফোর হুইলার, যাই হোক না কেন। এটাও কিন্তু একটা ব্যাড ইনভেস্টমেন্টের জায়গাতেই পড়ে। আমার লিস্টে ২ নম্বরে রয়েছে যেটা আপনার গাড়ি কেনা কিংবা টু হুইলার হোক, ফোর হুইলার হোক কেনা। তো এক্ষেত্রেও কিন্তু একটা বাজে ইনভেস্টমেন্টের জায়গাতেই চলে যায়। হতে পারে আপনি যেভাবে
অ্যাভেল করছেন সেই জায়গাটাই যদি আপনি কন্টিনিউয়াসলি অ্যাভেল করে যেতে পারেন, তাতে করে দেখবেন আপনি যদি কয়েকটা বছর পরেতে অন্ততপক্ষে একটা সার্টেন জায়গায় যাওয়ার পরেতে যদি আপনি আ গাড়িটা কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অতটা সমস্যা হবে না। এবং আপনি যদি এটাও ভেবে রাখেন যে আপনি যে একটা ভেহিকেল কিনছেন, ভেহিকেল কেনার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনাকে একটা হিউজ পরিমাণ ট্যাক্স দিতে হচ্ছে। যেটা কিন্তু বেশ বলা যেতে পারে বেশ সমস্যার জায়গা তৈরি করে। তো স্বাভাবিকভাবেই আপনি গাড়ি কিনছেন, সেখানে হয়তো ইএমআই চলছে আপনার, পাশাপাশি কিন্তু আপনাকে একটা হিউজ পরিমাণে ট্যাক্স দিতে হচ্ছে যদি ফোর হুইলারের অন্ততপক্ষে কেনেন। টু হুইলারের ক্ষেত্রে অতটা সমস্যা হয় না। টু হুইলার অতটা ব্যাড ইনভেস্টমেন্ট নয়। তবে যদি প্রয়োজন, খুব প্রয়োজন না থাকে, কেনার কোনো প্রয়োজন নেই। যেটা রয়েছে সেটা সেভিংস করে যান। কোথায় সেভিংস করবেন? তার জন্য ভিডিওগুলো দেখলেই আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কোন জায়গায় রয়েছে। এরপর আপনার স্বপ্ন থাকতেই পারে। আপনার স্বপ্ন রয়েছে, প্রত্যেকেরই স্বপ্ন রয়েছে একটা টু হুইলার কেনা হবে, একটা ফোর হুইলার কেনা হবে। অবশ্যই কিনবেন। কিন্তু একটা আ নির্দিষ্ট এজের পর, অর্থাৎ দুমদাম করে আমি একটা প্রয়োজন নেই, একটা বিশাল বড় গাড়ি কিনে ফেললাম প্রায় ১.৫ লাখ ২ লাখ টাকা দিয়ে অন্ততপক্ষে টু হুইলার কিনে ফেললাম। সেটার খুব একটা প্রয়োজন নেই। সেটা করতে গেলে কিন্তু একটা ব্যাড ইনভেস্টমেন্টই হয়। আর যদি ফোর হুইলার কিনতে হয় সেক্ষেত্রে তো ব্যাড ইনভেস্টমেন্ট বটেই। কারণ আপনাকে একটা হিউজ পরিমাণে ট্যাক্স দিতে হচ্ছে, পাশাপাশি তার মেইনটেন্যান্স বিভিন্ন পারপাসে খরচা হচ্ছে। তো একটা বিরাট বড় ফ্যাক্টর। এবারে যদি মনে হয় যে হ্যাঁ, আমার তো হিউজ ইনকাম রয়েছে, সেক্ষেত্রে আপনি কিনতেই পারেন। সেটা কিন্তু আলাদা ম্যাটার। তো এই গেল দুটো। এবারে আমার ৩ নাম্বার যেটা লিস্টে রয়েছে সেটা হচ্ছে পেনি স্টকে ইনভেস্টমেন্ট করা। পেনি স্টকেতে ইনভেস্টমেন্ট করাটা কিরকম জিনিস? না, মনে করুন আপনি কোনো একটা স্টক কিনতে গেলেন, সেটা ৳২ ৳৪ এরকম দাম রয়েছে। আপনার মনে হলো যে দুমদাম করে কিনে ফেললেন। আমরা অনেক সময় এটা করে থাকি এবং পেনি স্টক নিয়ে আমার একটা ভিডিওও রয়েছে। সেখানে কোন সময়, কোন পরিপ্রেক্ষিতে আপনার পেনি স্টকটা কেনাটা ঠিক হবে, সেটাকে নিয়ে কিন্তু একটা ভিডিও দেয়া রয়েছে। তো আপনি চাইলে দেখে নিতে পারেন। তো ব্যাপারটা হয়েছে এরকম যে আপনি পেনি স্টকে ইনভেস্টমেন্ট করে ফেললেন। আ দেখা গেল যেটা আপনি কোথায় যাবে স্টকটা আপনি কিন্তু কিছুই জানেন না। তো এই অবস্থায় যেটা হয় যে আপনার কিন্তু এখানেও একটা বিরাট বড় টাকা এক প্রকার জলে গেল। এবার আপনি যদি এই পেনি স্টকে ইনভেস্টমেন্ট না করে আপনি যদি বেশ বড় হ্যান্ডসাম যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, ভারতবর্ষকে লিড করে সেই ধরনের কোনো কোম্পানির স্টকটা একটা নির্দিষ্ট জায়গায় আসার পর কেনেন, অবশ্যই সেটা অ্যানালিসিসের বিষয় এবং বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে কোন ধরনের স্টকগুলো কেনা আপনার পক্ষে উপযুক্ত হবে। আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু সেটা যুক্তিযুক্ত হবে। অর্থাৎ আপনি ৳২ কোনো একটা স্টকের দাম চলছে কিংবা ৳১০ দাম চলছে। আপনি একদম ৫,০০০ পিস, ১০,০০০ পিস, ২০,০০০ পিস, ৫০,০০০ পিস কিংবা ১,০০,০০০ পিস কিনে ফেললেন। এর ফলে কি হচ্ছে? আপনাকে একটা হিউজ পরিমাণে টাকা ওখানে ঢেলে দিতে হচ্ছে। হয়তো দেখা যাবে ওই স্টকটা যেটা ৳১০ দাম ছিল সেটা হয়তো দেখা যাবে আর ১ বছর কিংবা ২ বছরের মধ্যে ডাউন খেয়ে, খেয়ে একদম ৳১ কিংবা ৳১.৫ হাজির হলো। সেক্ষেত্রে কি হবে? আপনার পুরোটাই লস। এবং হয়তো দেখা যাবে সেই স্টকটা সেই ৳১ তেই ধুঁকছে। সেখান থেকে আর উঠতে পারছে না। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই পেনি স্টকে ইনভেস্টমেন্ট করাটাও কিন্তু খুব একটা ভালো কাজ নয়। এবারে আপনার মনে হচ্ছে যে প্রতি মাসে তো ১,০০০ ২ ৫ টাকা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম খরচা হয়। তো আমি এক কাজ করি, ২-৪ টা পেনি স্টকেতে ইনভেস্টমেন্ট করে রেখে দিই। আমার টোটাল ৳১০,০০০ কিংবা ৳২০,০০০ আপনার এখানে এখানে আমার ইনভেস্টমেন্ট হবে। সেটা আপনি করতে পারেন। সেটাতে কোনো সমস্যা নেই। কারণ এটা আপনি এক প্রকার লটারি খেলছেন। যদি আ ভালো জায়গায় পৌঁছে যাই তো খুব ভালো। আর যদি ভালো জায়গায় না পৌঁছই তো সেক্ষেত্রে যাই হোক আপনার যাবে ওই ১০-২০,০০০ টাকা। কিন্তু ভালো জায়গায় গেলে তো সেক্ষেত্রে আপনি একদম রাজা হয়ে যেতে পারবেন। তো এটা গেল পেনি স্টকে ইনভেস্টমেন্ট করাটা আমার ৩ নাম্বার জায়গাতে। ৪ নাম্বার জায়গাটা কি? ৪ নাম্বার ব্যাড ইনভেস্টমেন্ট হচ্ছে লাইফ ইন্সুরেন্স করা। হয়তো আপনার গত দুটো ভিডিও আগেতেই দেখেছেন যে লাইফ ইন্সুরেন্স করার কথা আমি বলেছি। লাইফ ইন্সুরেন্স করার কথা পুরোপুরি বলিনি যদিও। লাইফ ইন্সুরেন্সের পাশাপাশি লাইফ ইন্সুরেন্স কোনটা বলেছি না? বলা হয়েছে যেটা সেখানেতে আপনার টার্ম পলিসি করতে এবং আজকেও আমি একই কথা বলব। লাইফ ইন্সুরেন্স যে সমস্ত ট্র্যাডিশনাল লাইফ ইন্সুরেন্স আমরা দেখে থাকি, আমি কোনো কোম্পানির নাম করব না। তো সেই ধরনের ট্র্যাডিশনাল লাইফ ইন্সুরেন্স পলিসির পথে না হেঁটে আপনি যদি টার্ম পলিসি কেনেন, আপনার অনেক বেশি লাইফ কভারেজ পাবেন। সুতরাং কোনো দরকার নেই। টার্ম পলিসিতে হাঁটুন, আপনার খরচ কম। আপনার তো ওই টাকা হয়তো ফেরত পাবেন না। কিন্তু যদি আপনার কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার পরিবারটা বেঁচে যাবে। যে কারণে তো লাইফ ইন্সুরেন্স করা।
আর লাইফ ইন্স্যুরেন্সে যেটা দেওয়া হয়, যে পরিমাণ আমরা টাকা দিই তার থেকে সামান্য একটু বাড়িয়ে তারা দিয়ে দেয়। স্বাভাবিকভাবেই আমরা রিটার্নের আশাতে আবার টাকাটা ইনভেস্ট করি। সুতরাং কোনো দরকার নেই। টার্ম পলিসিতে হাঁটুন। বাকি যে টাকাটা আপনার মনে করুন কোনো একটা কোম্পানিতে আপনার লাইফ ইন্স্যুরেন্স করতে আপনার 20,000 টাকা ইয়ারলি খরচা পড়তো। এখানে হয়তো আপনি টার্ম পলিসি করতে গিয়ে হয়তো আপনার 6,000 টাকা দিতে হচ্ছে। বাকি যে টাকাটা থেকে যাচ্ছে 14,000 টাকাটা, সেই 14,000 টাকাটা আপনি এক কাজ করতে পারেন। আপনি মিউচুয়াল ফান্ডের কোনো বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ডে সাজিয়ে ঢেলে দিতে পারেন। কোন মিউচুয়াল ফান্ডে ঢালবেন সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিও রয়েছে। প্লেলিস্টে গিয়ে মিউচুয়াল ফান্ড নামক যে সমস্ত প্লেলিস্টগুলো রয়েছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি, এই ধরনের যে সমস্ত প্লেলিস্টগুলো রয়েছে, এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু একেবারে আপনার ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমার 4 নাম্বার ব্যাড ইনভেস্টমেন্ট গেল লাইফ ইন্স্যুরেন্স করা। এবার আসছি 5 নাম্বার ব্যাড ইনভেস্টমেন্ট। সেটা কি? গত একটা ভিডিওতে আমি বলেছি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট নিয়ে। তো যারা ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্টটা কিন্তু একটা ব্যাড ইনভেস্টমেন্ট। কারণ একটা কারেন্সি কোথায় যাবে, ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি মোটামুটিভাবে অনেকটাই বলা রয়েছে, অনেকগুলো ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলা রয়েছে। আশা করছি যারা ভিডিওটা দেখেছেন এবং ভিডিওতে যে রেফারেন্সগুলো বলা রয়েছে আপনি সেই রেফারেন্সগুলো একটু দেখেন, আপনার ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্টটাও কিন্তু একটা ব্যাড ইনভেস্টমেন্টের জায়গাতেই পড়ে। হতে পারে আপনি হয়তো বলতে পারেন যে আমি তো দেখেছিলাম যে এই অমুক কয়েনটা আহ, একদম কত কম দামে দেখেছিলাম, এখন বিশাল দাম বেড়ে গেছে। কোনো গ্যারান্টি নেই যে এই কয়েনটা আপনাকে ভালো একটা রিটার্ন দেবেই। সুতরাং ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্টটাও কিন্তু একটা ব্যাড ইনভেস্টমেন্টের জায়গাতেই পড়ে। এবং আমার আরও একটা সাজেশন আমি দিতে পারি। আমার 5 নাম্বার গেল, 6 নাম্বার বলতে পারি ফিউচার এবং অপশানে ইনভেস্টমেন্ট, এবং 6 নাম্বারটাই ফাইনাল ব্যাড ইনভেস্টমেন্টের জায়গাতেই রাখছি। সেটা হচ্ছে ফিউচার এবং অপশান। ফিউচার এবং অপশানে ইনভেস্টমেন্ট করা, অর্থাৎ আহ, আপনি যখন স্টক মার্কেটে কাজ করছেন সেখানে ফিউচার অপশান বলে জায়গা রয়েছে। আপনি ফিউচারে ট্রেড করতে পারেন, অপশানে ট্রেড করতে পারেন। ফিউচারে ট্রেড করা যদিও বা কিছুটা মানা যেতে পারে, কিন্তু অপশান ট্রেডিং এটা তো একদম ডেঞ্জারাস জিনিস হতে পারে। আপনি পরপর কয়েকটা ট্রেড নিয়েছেন, সেখানে আপনি পার ডে 2,000 4,000 করে ইনকাম করেছেন, কিন্তু বিশ্বাস করুন একটা দিন যেদিন যাবে না, আপনার যা আছে একদম পুরো নিয়ে চলে যাবে। সুতরাং ফিউচার এবং অপশানে ইনভেস্টমেন্ট করতে যাওয়াটা একেবারেই কিন্তু ব্যাড ইনভেস্টমেন্টের জায়গাতে পড়ে। সুতরাং এই 6টা যদি পলিসি মেনটেন করতে পারেন এবং পাশাপাশি আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য আপনি যদি আপনার ইনকামের একটা পার্সেন্টেজ, মনে করুন আমি কম করেই বলছি আপনাকে, ধরে নিলাম আপনার 20,000 টাকা ইনকাম, আপনি 20,000 টাকার মধ্যে 10,000 টাকা সংসার খরচের জন্য ব্যয় করছেন, বাকি 10,000 টাকার মধ্যে আপনার বিভিন্ন ইনভেস্টমেন্টে আপনি সাজিয়ে দিন। এর মধ্যে কিন্তু আপনার যেমন মিউচুয়াল ফান্ড বেশ কিছু পড়বে, হেলথ ইন্স্যুরেন্সও আপনাকে রাখতে হবে। হেলথ ইন্স্যুরেন্স আপনার ইয়ারলি যদি আপনি নিজের লাইফের জন্য ভাবেন, সেক্ষেত্রে আপনি যদি 5 লাখ কিংবা 10 লাখ নেন, সেটা আলাদা ব্যাপার। যদি 5 লাখ টাকা নেন আপনাকে 8,000 9,000 টাকার মতন দিতে হবে, যে আপনার এজ অনুযায়ী এটা ডিপেন্ড করছে। এটা কিন্তু ইয়ারলি হিসাব মতন, মাসে কিন্তু আপনার 1,000 টাকাও পড়ছে না। পাশাপাশি বেশ কিছুটা কিন্তু আপনি টার্ম পলিসিতে রাখছেন, আর বেশ কিছুটা অর্থাৎ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু আপনি ঢালছেন মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ফান্ডে আপনি সাজিয়ে দেন। কোনোটা যদি মনে করেন কিছুটা স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন, যে স্টকগুলো বেশ ভালো জায়গায় যেতে পারে বা ভারতকে লিডিং করে যে সমস্ত স্টকগুলো, সেই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। তাতে করে কি হবে, আপনার এখানে একটা পোর্টফোলিও যেমন হালকা হালকা করে বাড়ছে, স্টকে সামান্য ইনভেস্টমেন্ট করলেন, যেহেতু আপনি কোনো একটা সেক্টরে কাজের সঙ্গে যুক্ত, তাই আপনার পক্ষে হয়তো হিউজ সময় দেওয়াটা সম্ভব হবে না। তাই আপনি এক কাজ করতে পারেন, আপনি বেশ কিছুটা অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডের কোম্পানিতে দিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনি স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের যে সমস্ত ফান্ডগুলো রয়েছে, যে ফান্ডগুলো আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে খুব ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে, যে মিউচুয়াল ফান্ডগুলো বিগত বছরে ভালো পারফরমেন্স করেছে, সেই সমস্ত মিউচুয়াল ফান্ডের লিস্ট দেওয়া রয়েছে, এবং আপনাকে পোর্টফোলিও কীভাবে সাজাতে হবে সেই সংক্রান্ত ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। সুতরাং আপনি যদি এইভাবে সাজিয়ে ফেলতে পারেন আপনার জায়গাটাকে, সেক্ষেত্রে দেখবেন, আমি প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে আপনি যদি ফিনান্সিয়ালি ম্যানেজমেন্ট করতে পারেন না, অর্থাৎ আপনার
যে ইনকামটাকে, সেই ইনকামটাকে আপনি ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ভবিষ্যতে খুব একটা সমস্যা হবে না। অর্থাৎ 60 বছর বয়সের পরেতেও আপনি রিল্যাক্সে জীবনযাপন করতে পারবেন। আর যদি আপনার ইনকাম 1 লাখ টাকারও বেশি থাকে, আপনি যদি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা ঠিকঠাক না করতে পারেন, আপনার কিন্তু এই 60 বছর বয়সেও কিন্তু আঙুল কামড়াতে হতে পারে। তো সুতরাং আপনার টাকা, আপনার ব্যাপার, কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, জাস্ট ফ্রি অ্যাডভাইস দেওয়ার ছিল, দিলাম। কতটা নেবেন না নেবেন অবশ্যই সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, একেবারে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই অনুরোধ করবো আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।